প্রিয় দর্শক, পার্বত্য নিউজের ডিজিটাল ভার্সনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পার্বত্য নিউজের এই স্টুডিওতে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্য। নমস্কার। সৈকত ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। আমি আসতে পেরে খুবই আনন্দিত। জি, আমরা আজকে তার সাথে কথা বলবো অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্কের টানাপোড়েন, পাশাপাশি সেভেন সিস্টার্স, চিটাগাং হিল ট্র্যাক্স এবং উপমহাদেশীয় রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলবো। তো জনাব সৈকত ভট্টাচার্য, আপনার কাছে বলতে প্রথমেই আমার যেটা জানার, কেমন আছে ভারত? ভারত এই মুহূর্তে তো অবশ্যই ভারতের নানা ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, সবাই আমরা নিউজ পাই। অর্থনৈতিকভাবেও গোটা বিশ্বেই অর্থনৈতিক উঠাল পাঠাল চলছে, সেই আজ তো ভারতেও পড়েছে। জিওপলিটিক্যালি অবশ্যই বলা যায় সাউথ এশিয়াতে ভারতের যে আগের কর্তৃত্ব ছিল সেটা অনেকটাই এখন ম্রিয়মাণ হয়েছে, অনেকটাই সেটা একটা ক্ষয়িষ্ণুর জায়গায় চলে এসছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যে 5ই আগস্ট 2024-এর বিপ্লব, সেই হিসেবেই বলা যায় একটা। এর আগে মালদ্বীপেও হয়েছে, শ্রীলঙ্কাতেও দেখেছি, আমরা নেপালেও দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় আগের থেকে অবস্থা একটু খারাপই আছে সব দিক থেকেই। আপনি বলছিলেন যে ভারতের বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান বর্তমানে ক্ষয়িষ্ণু। আপনি তার কিছু কারণও বলেছেন, আমরা সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে এই যে গতকাল যে ঘটনাটা ঘটলো, কাশ্মীরে পর্যটকদের উপরে হামলা হলো এবং সেই হামলায় 26 জন লোক মারা গিয়েছে এবং এর পাশাপাশি 29 জন আহত হয়েছে। এই বিষয়ে আপনি আপনার বক্তব্য বা আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যদি একটু জানান আমাদেরকে। এখনো পর্যন্ত এই নির্মম ঘটনা আসলে কি ঘটেছে তার যথার্থ রিপোর্ট এখন আমার মনে হয় সবার কাছে আসেনি। সোশ্যাল মিডিয়াতে আমরা নানা রিপোর্ট দেখছি। আমার মনে হয় আগে ভারত সরকারের যে তদন্ত নিশ্চয়ই করবে, তদন্ত থেকে কি কি উঠে আসছে সেটা আগে আমাদেরকে জানতে হবে, যে কোথায় সিকিউরিটির গাফিলতি ছিল, কারা করেছে, কোন অর্গানাইজেশনের এটা করেছে বলে দাবি করেছে কিনা, সেগুলো এখনো অবধি জানা যায়নি। তো আগে সেগুলো জানতে হবে। ইন জেনারেল আমরা দেখেছি যে রিবেলরা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিদ্রোহীরা সাধারণত ট্যুরিস্টদেরকে টার্গেট করে না, বাট এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এর আগে অনন্তনাগের সময় এরকম হয়েছিল যে শিখদের ওপর আঘাত হয়েছিল, কখনো কখনো হয়। তো এটা তো ট্যুরিস্টদের উপর অ্যাটাকটা একটা রেয়ার ইনসিডেন্ট। তো আমার মনে হয় যে সঠিক তদন্ত হওয়া উচিত, তদন্ত আস্তে আস্তে বেরোবে। সবে ঘটেছে, এখন অনেক রিউমার ছড়াচ্ছে, কেউ তার মধ্যে সাম্প্রদায়িক আঁচও দিচ্ছে। এবার সেগুলো সত্যি কিনা আমরা কেউ জানি না, সেগুলো তদন্তে বেরোবে আস্তে আস্তে করে। It's too early to say. রাইট। কাশ্মীরের অর্থনীতি তো পর্যটন নির্ভর, তো সেখানে পর্যটকদের উপরে হামলা নিশ্চয়ই কাশ্মীরের যারা ওখানকার চরমপন্থী গ্রুপ বা স্বাধীনতাকামী আমরা যেটাই বলি বা চরমপন্থী, তাদেরও তো তারাও তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো অতীতে কি এরকম হয়েছে যে কাশ্মীরের কোনো গ্রুপ আপনার পর্যটকদের উপরে হামলা হয়েছে এরকম? এর আগে আমার যতদূর মনে পড়ছে যে দুবার এরকম পর্যটকদের উপর হামলা হয়েছিল। একটা অনন্তনাগে, আরেকটা হয়েছিল, আমার ঠিক এক্সাক্ট সময়টা মনে পড়ছে না। তো হয়েছিল, এই নিয়ে বোধহয় 3বার হলো। তো হয়েছে, বাট ইটস রেয়ার। ইন জেনারেল সেটা হয় না। আর আমি দেখলাম কাশ্মীরের মানুষও ট্যুরিস্টদের উপর অ্যাটাকের প্রচণ্ড বিরোধিতা করেছে। তো ঠিকই, এটাই মূল কারণ। সাধারণত বিদ্রোহীদের তরফ থেকে একটা ট্যুরিস্টদের ওপর অ্যাটাকটা এড়িয়ে চলা হয়। তো যাই হোক, যে কোনো কারণেই হোক হয়েছে, এগুলো এখনো তদন্ত সাপেক্ষ। এখনই আমরা বলতে পারবো না আসলে কি ঘটেছে, কারা মারা গেছে। আরো অনেক ডিটেল তদন্ত নিশ্চয়ই হবে এবং কোন অর্গানাইজেশন ক্লেম করেছে কিনা সেটাও দেখতে হবে। একটা সংগঠনের কথা বোধহয় বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে লস্করি তৈয়বার শাখা সংগঠন। এটা ভারতের সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু কাশ্মীরের কোনো সংগঠন এখন পর্যন্ত স্বীকার করে নাই।
হ্যাঁ, যাই হোক, সেটা আরো বেশি তদন্তের মধ্য দিয়ে বোঝা যাবে। এটা এখনই তো বলা যাবে বলে আমার মনে হয় না। এগুলো রিউমার, মানে এলোমেলো ভাবে চলছে, একদম পরিষ্কারভাবে নিশ্চয়ই তদন্তের মধ্য দিয়ে বোঝা যাবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যারা মানে এই যে শাসক দল বিজেপি এবং তাদের আরএসএস যে গ্রুপগুলো আছে, তারা ভারতে একটা মুসলিম বিদ্বেষী একটা চরম মনোভাব বা মুসলমানদেরকে উপরে যে এক ধরনের নির্যাতন বা ইয়ে চলছিল, সেটাকে আরো মার্জিনালাইজ করা বা আরো চেপে ধরার একটা প্রক্রিয়া মানে বা প্রবণতা চলছে, প্রপাগান্ডা চলছে। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, সাউথ এশিয়াতে দীর্ঘদিন ধরেই আমরা এই প্রবণতাটা দেখেছি যে কোথাও একটা কিছু হলে তার রেশটা সাধারণত যে যেখানে সংখ্যাগুরু ক্ষমতাবান, সে যে কিনা দুর্বল সংখ্যালঘু তার ওপর প্রয়োগ করার চেষ্টা করে যে কোনো একটা ইনসিডেন্টের প্রেক্ষাপটে। এখন এই ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা বাড়তে পারে, কারণ কিছু নাকি মারার সময় ধর্ম জিজ্ঞাসা করা নাকি হয়েছিল, এরকম কিছু কথাবার্তা রিউমার ছড়াচ্ছে। এই রিউমারের মধ্য দিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি হয়, যে যেখানে সংখ্যাগুরু সে সংখ্যাগুরুকে আঘাত করার এক ধরনের প্রবণতা। এটা কিন্তু দক্ষিণ এশিয়ায় খুব পুরনো প্রবণতা। এটাতে বিজেপি পার্টিকে সরাসরি দায়ী করার আমি কোনো কার্যকারিতা দেখি না, কারণ এটা কংগ্রেস আমলেও ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, পাকিস্তানে অন্য ফর্মে হয়েছে, সেখানে হিন্দুর সংখ্যা খুব কম, সেখানে অন্য ফর্মে হয়েছে, কিন্তু হয়েছে বিভিন্ন জায়গাতে। তো সেটা আবারও সেটা ঘটতে পারে, এটা কারণ এটা লাগাতার ঘটে চলেছে সাউথ এশিয়াতে, এবং এটাকে বন্ধ করার কোনো উপায় এখনো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। তাই বলা যায় এই প্রবণতাটা বাড়বে। কাশ্মীরে কি ঘটেছে এবং তাকে কেন্দ্র করে ধর্মীয় রিউমার, সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে যাওয়া, এগুলো ঘটবে, এবং যেহেতু তার মধ্য থেকে যদি কোনো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল লিভারেজ খুঁজে পেতে চায়, সেও নেবে। এটাকে কেন্দ্র করে আপনার কি মনে হয় যে ভারত পাকিস্তান, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ভারত পাকিস্তান যুদ্ধ করা বা একটা যুদ্ধ বেঁধে যাওয়া বা সার্জিক্যাল স্ট্রাইক হওয়া, বা এটার কাউন্টার হিসেবে পাকিস্তানের বেলুচিস্তানে বা পাকিস্তানের যে ধরনের জায়গায় হচ্ছে, যেখানে অভিযোগ করা হয় যে পাকিস্তানিরা দাবি করে যেটার পিছনে ভারত জড়িত, এ ধরনের কোনো আবার ঘটনা ঘটতে পারে বলে কি আপনি মনে করেন কিনা? দেখুন, জিনিসটা হলো যে বালুচিস্তানে কিছু বিদ্রোহী আছে, তারা কিছু ক্লেম করে, সেই ক্লেম থেকে তারা কিছু আঘাত করে। কাশ্মীরে কিছু বিদ্রোহী আছে, তাদের কিছু ডিমান্ড আছে, তাই কেন্দ্র করে তারা আঘাত করে। ইন জেনারেল বালুচিস্তানের বিদ্রোহীরা যখন আঘাত করে, পাকিস্তান সরকার ক্লেম করে নাকি ভারত সরকার তার পেছনে আছে। কাশ্মীরে কিছু আঘাত হলে ভারত সরকার উল্টোটা ক্লেম করে, এবং এটাকে কেন্দ্র করে অনেক সময় তাদের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়, কিন্তু যুদ্ধ হয় না। যুদ্ধ হয় না তার কারণ হলো দুতরফেরই প্রপার ডিটারেন্ট আছে। দুজনেই যেহেতু যুদ্ধে গেলে দুজনেরই অপূরণীয় ক্ষতি হবে, সেই জন্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, যুদ্ধটা কখনোই হবে না। এ নিয়ে পুরোপুরি আমরা কনফিডেন্ট থাকতে পারি। হ্যাঁ, হয়তো অন্যভাবে, হয়তো ডিপ্লোম্যাটিক্যালি অন্যভাবে কিছু হতে পারে, কিন্তু যুদ্ধ যাবে না বলে আমি মনে করি। কারণ এক্ষেত্রে কাশ্মীরও ইন্ডিয়াকে অ্যাটাক করলে তার প্রচুর, আপনার পাকিস্তানও ইন্ডিয়াকে অ্যাটাক করলে পাকিস্তানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ইন্ডিয়াও অ্যাটাক করলে, যদিও ইন্ডিয়া অপেক্ষাকৃত শক্তিশালী দেশ, কিন্তু তাকে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। সুতরাং আমার মনে হয় না যুদ্ধ অবধি কিছু করা। কিন্তু এই মুহূর্তে আপনার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, উনি ওনার স্ত্রী এবং পুরো পরিবার সহ উনি ভারতে অবস্থান করছেন, এবং ভারতে ওনার যেহেতু পরিবারের সদস্যদের মানে ভারতের ব্যাকগ্রাউন্ড আছে, উনি অনেকটা মানে পরিবারের আমেজেই বিভিন্ন জায়গায় ঘুরছেন। তো যেহেতু মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে অবস্থান করছেন, সে কারণে বিশ্ব মিডিয়ার একটা চোখ এই মুহূর্তে কিন্তু ভারতের দিকে। আপনি কি মনে করেন যে কোনো একটা পক্ষ এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছে? আমি জানি না এই সুযোগ কাজে লাগিয়ে কি হবে, কারণ 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করার পরে আমরা জানি যে আমেরিকা ওয়ার অন টেরর শুরু করেছিল। ওয়ার অন টেররের নামে ওয়ার অন ইসলাম, কারণ প্রথমে ওটা টেরোরিজমের এগেনস্টে ছিল, তারপর ওটা মুসলিম মেয়েরা কেন বোরখা পরে তার এগেনস্টে হলো, তারপর কেন সেখানে ইলেকশন হয় না তার এগেনস্টে হলো, মানে ব্যাপারটা আলটিমেটলি ওয়ার অন ইসলাম হয়ে যায়। কিন্তু
মোটামুটি 2008-এর ক্রাইসিসের পর আস্তে আস্তে চীনের উত্থান যখন শুরু হয়, চীনের সাহায্যে রাশিয়া উঠে দাঁড়ায়, অন্যদিকে ইরানের শিয়া নেটওয়ার্ক শক্তিশালী হয়ে যায়, তখন আমরা দেখি যে আমেরিকা আস্তে আস্তে করে ওয়ার অন ইসলামিক টেররের গল্পটা বন্ধ করে দেয়। এবং এখন তো আমরা সিরিয়াতে দেখছি আল কায়েদার এফিলিয়েটেড একজন যে নেতাকে তারা এখন সিরিয়ার মাথায় বসিয়েছে, তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সাপোর্ট দিচ্ছে। কি নাম তার? আলসারা। এবং এই আলসারা যেহেতু ইরান বিরোধী, শিয়া নেটওয়ার্কটার বিরোধী, সুতরাং তাকে নিয়ে নাচছে। তো তার মানে এই মুহূর্তে আমেরিকা ওয়ার অন টেরর বা ওয়ার অন ইসলাম করার দিকে সে এগোতে পারবে না। সে চায়নাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকবে। চায়না এবং তার আনুষঙ্গিক ইরান অ্যান্ড রাশিয়া, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া যা আছে, তা এগুলোকে নিয়ে সে অনেক বেশি চিন্তিত এখন। ইসলামিক টেররকে নিয়ে 2001 সালে যখন অনন্তনাগে, বোধহয় 2001 বা 2003, আমার মনে পড়ছে না, অ্যাটাকটা হয়েছিল, তখন হলে এ কথা বলা যেত। এখন আমার মনে হয় না খুব বেশি পাবে, বিকজ ইউএস এর কিছু যায় আসে না। এই যে কাশ্মীরের মানুষের, সেখানকার মানুষের স্বায়ত্তশাসন বা তাদের আপনি দাবির কথা বললেন, সেই দাবি তো রয়েছে, এর ভিতরে সেখানে 370 ধারা তুলে নেওয়া হলো। আপনার দৃষ্টিতে এই যে কাশ্মীর একটা দেশের মধ্যে অস্থিরতা তো কোনোভাবেই ঠিক না, কাশ্মীর সমস্যার সমাধান আপনি কিভাবে দেখেন? আমি কিভাবে দেখি এটার তো ব্যাপারটার কোনো মানে নেই, কারণ আমার দেখায় কিছু হবে না। ইতিহাসকে যদি আমরা দেখি, আমরা দেখব আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে, ইসরায়েলও আরবদের ওয়াইপ আউট করে দেওয়ার দিকে এগোচ্ছে, এবং টুকটাক করে আপনি অজস্র পৃথিবীতে পাবেন যে একটা মাইনরিটি জাতিকে ওয়াইপ আউট করা হয়েছে। যেহেতু কাশ্মীর সিকিউরিটি কনসার্ন ইন্ডিয়ার, এবং যেহেতু কাশ্মীরের, বিশেষ করে কাশ্মীর ভ্যালির মুসলিমদের মধ্যে নাকি একটা অংশের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, তো সেই হিসেবে ওই আমেরিকা রেড ইন্ডিয়ানদের যেভাবে ট্রিট করেছে বা ইসরায়েল যেভাবে আরবদের ট্রিট করেছে, ট্রিটমেন্টটা সেদিকেই যাবে, অন্য কোথাও হওয়ার নেই। তার মানে আপনি বলছেন যে একটা সময় কাশ্মীরের যারা স্থানীয় জনগণ তাদেরকে এখান থেকে ওয়াইপ আউট করে দেওয়া হবে। হ্যাঁ, অনেকটা ওই যে রোহিঙ্গাদের মতো করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো রোহিঙ্গাদের বিষয়টা অনেক লাইমলাইট পায়, প্যালেস্টাইনের বিষয়টা লাইমলাইট পায়, কিন্তু ইতিহাসে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এন্ড প্রিমিটিভ অ্যাকুমুলেশন আমরা যেটা অর্থনীতিতে বলি, জমি ভেরি নারী কেড়ে নেওয়ার যে গল্প, এই গল্পের এগুলো একটা অঙ্গ। এবং আমার ধারণা প্রবণতা সেটাই। অবশ্যই কেউ অনেক বেশি যে মানবিক দৃষ্টিতে সাময়িকভাবে তাকে দেখার চেষ্টা করতে পারে, কিন্তু আলটিমেট প্রবণতা এটাই। যে বৈশ্বিক রাজনীতিতে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশীয় রাজনীতিতে ভারতের প্রভাব ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, এই বিষয়টা কেন হয়েছে এটা যদি আপনি একটু বলেন। এটা হয়েছে মূলত চীনের উত্থানের কারণে। এটার জন্য আমি মনে করি না নরেন্দ্র মোদীর পলিসি দায়ী। এটার জন্য যেটা কারণ সেটা হলো চীনের উত্থান, চীনের টেকনোলজি, চীনের এফিসিয়েন্সি, তার যে স্ট্রাকচার, যেটাকে আমরা মার্কেট সোশ্যালিজম বলি, ওর সঙ্গে ইন্ডিয়া কম্পিট করতে পারছে না। ইন্ডিয়া খুব সত্যি কথা বলতে ট্যারিফ রেট খুব হাই, সে বিশ্ব বাজারে কোনো গুরুত্বপূর্ণ পণ্য বিক্রি করতে পারে না, কাজে কাজে তার খুব ভালো বিশ্ব অর্থনীতি থেকে কোনো রপ্তানি করে বিশাল আয় করতে পারে না। সেখানে চীন প্রায় $3 ট্রিলিয়ন মতো সে রপ্তানি করে, পয়সা, তার বিশাল প্রযুক্তি, তাই দিয়ে সে অনায়াসে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোকে তাকে নিজেদের দিকে টেনে নিতে পারে। এবার ইন্ডিয়া স্বাভাবিকভাবেই সেই প্রযুক্তি বা সেই পয়সা তো ইন্ডিয়ার নাই, তাহলে তো ইন্ডিয়া ন্যাচারালি আরও বেশি রিলাই করতে বাধ্য হয়েছে অনেক বেশি পলিটিক্যাল টুলসের ওপর, মানে আমার রাজনৈতিক লোক যেন হাতে থাকে, যেটার ফলে সে অনেক বেশি তার ইনফ্লুয়েন্সটা মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। আমি মনে করি আমেরিকার চায়নারও ইনফ্লুয়েন্স আছে, কিন্তু সেটা মানুষের কাছে এক্সপোজড হয় না, কারণ সেগুলো সফিস্টিকেটেড ইনফ্লুয়েন্স। কিন্তু ইন্ডিয়া যেহেতু এই সফিস্টিকেশনটা নেই, তার অর্থনীতিটা আমেরিকা বা চীনের তুলনায় অনেক দুর্বল বলে, সে তাই অনেক এক্সপোজড হয়ে যায় তার নিয়ন্ত্রণটা মানুষের কাছে। ন্যাচারালি শ্রীলঙ্কা বলুন, নেপাল হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, সেখানেও বলুন, আপনি মালদ্বীপে দেখেছেন, বাংলাদেশেও আমরা দেখেছি, ইন্ডিয়ান এই কন্ট্রোলের এক্সপোজড হয়ে যাওয়াতে তার একটা ওপেন বিরোধিতা খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং সেটা একটা বড় কারণ। মানে সব মিলিয়ে সে কম্পিট করতে পারছে না চীনের সাথে, এটাই মূল কারণ। এটার জন্য আমি নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টিকে দায়ী করব না, কংগ্রেস হলেও এটাই হতো।
কিন্তু আপনি একটা বলেছেন, এবং এটা আমি মনে করি যে সেটা সঠিক, এবং কিন্তু পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা অর্থনৈতিক, প্রধানত অর্থনৈতিক ব্যাপার। কিন্তু ভারতের যে প্রতিবেশীদের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা বা প্রতিবেশীদের প্রতি, বিশেষ করে শাসক গোষ্ঠীর কথা বলছি, আমি জনগণের কথা বলছি না, শাসক গোষ্ঠীর কথা বলছি, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আরেকটু সম্মান দেয়া, আরেকটু উদারতার চোখে দেখা, বা তাদের দাবি দাওয়াগুলোকে সহানুভূতির সাথে আর বিবেচনা করা, এই ক্ষেত্রে আমি মনে করি যে একটু তারা কুণ্ঠিত। এটাও কি একটা কারণ? হ্যাঁ, কিন্তু তারা কি করে ফ্রি স্পেস দেবে? মানে আর তো নিজের জোরটা থাকতে হবে না, মানে ফ্রি স্পেস সেই দিতে পারে যে নিজে শক্তিশালী। এটা আপনাকে বুঝতে হবে যে, কারণ ইন্ডিয়া জানে আমি যদি বেশি বার্গেনিং পাওয়ার দিই, আমি তো বার্গেনিংয়ে হেরে যাব। আপনাকে আমি খুব সহজে একটা উদাহরণ দিই। ধরা যাক এই যে তিস্তা, ইন্ডিয়া একটা যথার্থ প্রশ্ন তুলেছিল, ভিনা সিকরি ওপেনলি বলেছিল, এরপর শেখ হাসিনা ওই কথাটাই বলেছিল যে চীন তো তিস্তা রিভার তো চীনের মধ্য দিয়ে যায় না, ইন্ডিয়ার বাংলাদেশের ব্যাপার, লেট আস সলভ ইট। এবারে কিন্তু সমস্যাটা হলো ওয়াটার ম্যানেজমেন্টের যে প্রযুক্তি সেটা তো ইন্ডিয়ার নেই। যদি থাকতো ইন্ডিয়া সলভ করতে পারতো। আজকে আপনি দেখুন ইন্ডিয়ার রোল আছে, ধরুন আজকে দেখবেন যে বরবাদ বলে একটা সিনেমা বাংলাদেশে খুব হিট করেছে, সেটা কিন্তু ইন্ডিয়ান প্রযুক্তি তাকে হেল্প করেছে। তার মানে এটা তার আছে। এবার এটা আছে বলে দেখুন সে কিন্তু একটা সফটওয়্যার ঢোকাতে পারে, কিন্তু তিস্তা প্রযুক্তিতে তার সে পাওয়ারটা নাই, মানে যেটা চীনের আছে তার নেই প্রযুক্তিটা। এবার সে কি করে কম্পিট করবে? এবার তার যতটুকু আছে ওটাকে নিয়ে যে কম্পিট করবে, এটা সম্ভব হচ্ছে না আর কি কোনোভাবে। এটাই মূল কারণ। মানে আপনি বার্গেনিং পাওয়ার অপোনেন্টকে তখনই অ্যালাউ করবেন যখন আপনি জানেন আপনি বার্গেনিংয়ে জিততে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু এখানে তো সম্ভাবনা নাই, সে কি করে করবে? আপনি যেটা বলছেন আমি সেটা অস্বীকার করছি না, এটা অবশ্যই একটা নিশ্চয়ই একটা বড় কারণ। কিন্তু আমি এটাও বলতে চাই যে ভারতীয় বুদ্ধিজীবী, ভারতীয় কূটনীতিকরা, অবসরপ্রাপ্ত কূটনীতিকরা যখন প্রতিবেশীদেরকে মানে সম্বোধন করে অ্যাড্রেসের জায়গা থেকেও, উইপোকা, তেলাপোকা, এই যে জাতীয় যে সম্বোধনটা, মানে আপনি বলছেন যে পলিটিক্যালি অমিত শাহ যেটা বলেছিলেন, রাইট? শুধু অমিত শাহ না, ওরা অনেকেই বলেছেন। এবার এই যে ব্যাপারটা বাংলাদেশিদের প্রসঙ্গে বারবার উঠছে, এমনকি যে নেপালিদের প্রসঙ্গে উঠেছে, নেপালি মানেই না কারওয়ান, এ ধরনের কথাবার্তা বলা, বা বাংলাদেশি মানেই ইমিগ্রেন্ট, এ ধরনের কথা বলা, এগুলো অবশ্যই উঠেছে। এগুলো তো অবশ্যই কমানো দরকার, কারণ এগুলো মানে আভ্যন্তরীণ রাজনীতিতে সে হয়তো জেতার জন্য এটা বলছে। আসামে ধরা যাক যে কোনো বাঙালিকে বাংলাদেশি ঠেকাতে পারলে আসামিরা খুশি হয়, তাকে ভোট দেয়। কিন্তু এটা বললে যে জিওপলিটিক্যাল ক্ষতিটা হয়, এই জন্যই সে মনে করে নিজের লোক যদি পাওয়ারে থাকে তাহলে বোধহয় ক্ষতিটা হবে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব রাজনীতিতে এখন অভিযোগ করা হয় যে এই যে ফিলিস্তিনে যে ঘটনাটা ঘটছে, গাজায় যে ইসরায়েলি নিধন চলছে, অভিযোগ আছে বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে অনেক কিছু কিছু ভারতীয় সেখানে গিয়ে ইসরায়েলিদের সাথে যোগ দিয়ে ফিলিস্তিনিদের সাথে ফিলিস্তিনি নিধন যজ্ঞে সংযুক্ত হয়েছে। এটা কেন? কারণ ভারতে তো প্রায় 20 কোটি মতো বা এরকম কাছাকাছি মুসলিম আছে, তাদের সাথে তারা শত শত বছর ধরে একসাথে বসবাস করছে। তো এই মনোভাবগুলো কেন তৈরি হচ্ছে বা এই ধরনের ঘটনা কেন হচ্ছে? আমি যতদূর জানি যে ইন্ডিয়া থেকে কিছু মানে ভলান্টিয়ার হয়তো তারা ইনডিরেক্টলি রিক্রুট করেছে ইসরায়েল। এবার এটা মাথায় রাখবেন যে রাশিয়াতেও কিন্তু ইন্ডিয়ান ভলান্টিয়ার গেছে। তো যেমন কলম্বিয়া থেকে নাকি গেছে ইসরায়েলের হয়ে, আবার আমেরিকার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে। এবার এই ভলান্টিয়াররা পয়সার জন্য গেছে নাকি এদের কোনো সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে গেছে, এ তো সে ভলান্টিয়ারদের প্রশ্ন করতে হবে, জানতে হবে। যেহেতু ইসরায়েলের যে অনগ্রাউন্ড যুদ্ধ করার মতো লোক সংখ্যা কম, এবং তার যেহেতু ইকোনমিক প্রসপারিটি আছে, যুদ্ধ করতে ন্যাচারালি কেউ চায় না। তো এই ধরনের আমাদের মতো দেশগুলো থেকে নিয়ে গিয়ে তারা যুদ্ধ করাচ্ছে। এবারে যারা যুদ্ধে যাচ্ছে তাদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে তারা করতে পারে, যদিও এটা ফ্যাক্ট যে যদি তাকে কোনো ভারতের মুসলিম বা দক্ষিণ এশিয়ার মুসলিম দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, তাতে প্যালেস্টিনি মুসলিমের কিছু করার নেই। কিন্তু সে হয়তো সেটা বুঝছে না, বা সে আসলে এটা একটা দক্ষিণ এশিয়ার মানুষের সমস্যা যে সে মানে নিজের
এক্সপ্লয়টেশনটাকে দূর করার থেকে বেশি সে অপরকে এক্সপ্লয়েট করতে বেশি চায়। এটাই এক্ষেত্রে আমরা দেখেছি। মানে এটার সত্যি কোনো লজিক নেই। যদি কোনো ভারতের হিন্দু ভারতের মুসলমান দ্বারা বা এই সাউথ এশিয়ার মুসলমানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, প্যালেস্টাইনে গিয়ে ঝাল মেটানোর কোনো কারণ নেই। কিন্তু আমরা শুনছি এগুলো হচ্ছে, এগুলো বুঝতেই পারছেন এটা কত বড় উন্মাদনা। আপনি আমাকে মেরেছেন, তার জন্য আমি আমার পাশের বাড়ির কোনো একজন মারবো, সে মুসলমান বলে, অথবা সে মাথায় একটা টুপি পরে বলে, মানে অথবা সে চশমা পরে বলে। এটা একটা মানে উন্মাদনা, এটা একটা উন্মাদের কাজ। কিন্তু এই উন্মাদনাটা গ্রো করছে সামাজিকভাবে, আস্তে আস্তে করে এটা খাচ্ছে লোকেরা। মানে একদল অংশ তো খেয়েছে, তা নাহলে কেন গেছে। তো আমি তো বললামই আপনাকে, সোশ্যাল ফ্যাব্রিকটা ভাঙছে। প্রথমেই বললাম সোশ্যাল ফ্যাব্রিকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙছে। তো এটা তার আরেকটা উদাহরণ। এই যে মোদি সরকার মেক ইন্ডিয়া যে একটা পলিসি, কনজারভেটিভ একটা অর্থনীতি বা ইন্ডাস্ট্রিয়াল ইয়ের ক্ষেত্রে যেটা গিয়েছে, এটা ভারতের অগ্রগতির জন্য কতটা পজিটিভ হয়েছে? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিংয়ে মূলত নরেন্দ্র মোদী যখন পাওয়ারে এসেছিল তখনও ইন্ডিয়ার মোট জিডিপিতে ম্যানুফ্যাকচারিং ছিল বোধহয় 15.6%। এখন সেটা কমে হয়ে গেছে 14.1%। তার মানে ম্যানুফ্যাকচারিং শেয়ার জিডিপিতে বাড়েনি। তার মানে মেক ইন ইন্ডিয়া সফল হয়নি। সফল হয়নি কারণ হলো সফল হতে গেলে তোমাকে তোমার সিস্টেমকে এফিশিয়েন্ট করতে হবে, তোমার ম্যানেজমেন্টকে এফিশিয়েন্ট করতে হবে। এফিশিয়েন্ট করার একটা উপায় হলো সেটা যত বেশি ফ্যামিলি সেন্ট্রিক ম্যানেজমেন্ট, ফ্যামিলি সেন্ট্রিক যাতে না থাকে সেটা দেখতে হবে। ধরা যাক আম্বানি মরে গেলে আম্বানির ছেলে সিইও হচ্ছে, এগুলো কি আমেরিকা বা চায়নায় হয়? হয় না। সিইও আলাদা হয়, ওনার আলাদা হয়। ম্যানেজমেন্ট আর ওনারশিপের মধ্যে থরো ডিভিশন থাকে, সেগুলো আমাদের ইন্ডিয়াতে নাই। এখন সেটা আনা দরকার। লেবার মার্কেটে এফিসিয়েন্সি আনা দরকার। মেয়েরা যাতে আরো বেশি বেশি করে লেবার মার্কেটে অংশগ্রহণ করে সেরকম অবস্থা করা দরকার। শুধুমাত্র খোরপোশে মেয়েরা ইচ্ছা মতো খোরপোশ নিতে পারবে এরকম বানালে তো মেয়েদের আরো আনপ্রোডাক্টিভই বানানো হলো। এসব আইন বানিয়ে তো লাভ নাই। আপনাদের ওই যে কাবিন সমস্যা হয় আমি শুনছি ইদানিং, তো যাই হোক, এরকম খোরপোশের সমস্যা হচ্ছে, কিন্তু মেয়েরা সেভাবে শ্রমবাজারে অংশগ্রহণ করছে না। তো এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক না করে সে যদি কতগুলো ইন্ডাস্ট্রি বানায় এবং বলে এখন থেকে আমি বানাবো, বিদেশিরটা নেব না, তাহলে যেটা হবে যে দেশে যেটা তৈরি হবে তার প্রাইস টু মাচ হাই হবে, ইনফ্লেশন বাড়বে, ইন্টারেস্ট রেট বাড়বে, ইনভেস্টমেন্ট কমবে, গ্রোথ কমবে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, মোদি যখন প্রথমবার দায়িত্বে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে নেইবারহুড ফার্স্ট একটা পলিসি, প্রতিবেশী প্রথম একটা পলিসি তিনি নিয়েছিলেন। আপনি কি বাস্তবে এর কোনো প্রতিফলন পেয়েছেন মোদি সরকারের এই 3 বারের শাসনে, যে আসলেই তারা প্রতিবেশীদেরকে অগ্রাধিকার দিয়ে তাদের দাবি বা তাদের কষ্ট, তাদের বিষয়গুলোকে সহানুভূতির দৃষ্টিতে দেখেছে? এইটা হলো ইন্ডিয়ার, সে অনেক কথা বলে লুকিস্ট, অ্যাক্টিস্ট, অমুক, কিন্তু অ্যাকচুয়ালি মানে প্ল্যানিং বানিয়ে লাভ নেই যদি তা এক্সিকিউট করার মতো রিসোর্স না থাকে। তো এক্ষেত্রে সেটাই, তার এক্সিকিউট করার মতো কোনো রিসোর্স নেই। তাকে একটা যেটা করতে হতে পারে, তাকে চীনের শক্তিশালী অবস্থানটা মেনে নিয়ে তাকে সাউথ এশিয়ায় থাকতে হবে, এটা একটা হতে পারে। মানে হলো যে লো রিসোর্স নিয়ে একটা লড়াই চালিয়ে চালিয়ে হারতে হারতে কোণঠাসা হয়ে যেতে হবে। এবং কোণঠাসা এটা কিন্তু ভয়াবহ, কারণ কোণঠাসা হওয়া মানে কিন্তু আলটিমেটলি সেটা ইন্টারনালিও এফেক্ট করবে জিনিসটা, যেটা আস্তে আস্তে করছে। মানে জিওপলিটিক্যালি সাউথ এশিয়া যত হারাচ্ছে, ইন্ডিয়ার সোশ্যাল ফ্যাব্রিক কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানে যদি বাংলাদেশে ইন্ডিয়া মনে করে আমার ফেভারের সরকার নেই, তাহলে যে সিকিউরিটি কনসার্নটা গ্রো করে, যদি নেপালে তার সরকার নেই তাহলে যে সিকিউরিটি কনসার্নটা গ্রো করে, সেখান থেকে কিন্তু ভারতের অভ্যন্তরের হিন্দু মুসলমানের সম্পর্ক প্রচণ্ডভাবে প্রভাবিত হয়ে যায়। কারণ কি? কারণ হলো তখন এটা মনে করা হয় হিন্দুরা বোধহয় সারাউন্ডেড। এটা আপনি মাথায় রাখবেন সবসময়। হিন্দুদের মধ্যেও কিন্তু এক ধরনের সিকিউরিটি কনসার্ন আছে হিন্দু হিসেবেই, যে ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, এবারে সে অন্য কোথাও নেই।
এবং পাকিস্তান আর বাংলাদেশের পপুলেশন শেয়ার বেড়েছে। আমরা যদি ব্রিটিশ ইন্ডিয়ার মতো পুরোটা একসঙ্গে ধরি, তাহলে 1941 সালের আপনার আদমশুমারিতে যেখানে মুসলিম পার্সেন্টেজ 24 ছিল, এখন কিন্তু সেটা হলো 36 পাকিস্তান বাংলা। তার মানে কি এটা কিন্তু বেড়েছে। তার মানে এই যে অনেকে বলে যে অখণ্ড ভারত হলে কিন্তু সেটা কিন্তু মুসলিমদের ফেভারে যাবে, কারণ তারা অলরেডি 36%। সুতরাং এটা একটা আরও শক্তিশালী এন্টিটি। ইন্ডিয়াতে যেটা 14% সেটা ওখানে 36%। সুতরাং এটা একটা আরও শক্তিশালী হয়ে যাবে। সুতরাং অ্যাকচুয়ালি অখণ্ড ভারত কোনো দিনই হবে না, মানে ওটা হওয়ার অপশান নাই। এবার ওটা হওয়ার অপশান যত কম, তত সে ইন্টারনালি অনেক বেশি আশঙ্কিত হয়ে পড়ে যে তাহলে কি ইন্টারনালিও আমি তাহলে হারবো। এবং তখন প্রশ্ন আসে, আমি তাহলে মুসলিমদের কেন এভিক্ট আউট করবো না? এই প্রশ্নটা তখন আসে, এভিকশনের প্রশ্নটা, যেটা আমরা মায়ানমারে দেখেছি, আমরা পৃথিবীর বহু জায়গায় দেখেছি। এটা ভাবার কিছু নেই, এটা এরকমও নয়। ফর এক্সাম্পল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আজকে যেটাকে আমরা ইস্ট জার্মানি বলি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্য জার্মানি। যেটা ওয়েস্ট পোল্যান্ড সেটা ইস্ট জার্মানি, সেখানে কিন্তু জার্মানদের ওয়াইপ আউট করা হয়েছে। এগুলো ঘটেছে। তো এই এভিকশনের প্রশ্নটা তখন আরও বেশি আসতে শুরু করে যত সে বাংলাদেশকে হারায়, পাকিস্তান তার আরও পাকিস্তানের সঙ্গে তার শত্রুতা বাড়ে, বাংলাদেশের সাথে বাড়ে, তত ইন্টারনালি সে মুসলিমদেরকে দেখে আরও সে আতঙ্কিত হয়ে ওঠে এবং সে এভিকশনের কথা ভাবতে শুরু করে এবং পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আচ্ছা, আমি সর্বশেষ ভারত নিয়ে একটি আলোচনা আপনার সাথে করতে চাই। সেটি হলো যে ভারতে পরপর 3 বার বিজেপি, কংগ্রেসের মতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল যেটা ভারতের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, সেটা ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু দিকে, এবং ইভেন সে রাজনীতি কোথা থেকে করবে আমার নিজের কাছে মনে হয় যে কংগ্রেস হয়তো খুঁজেই পাচ্ছে না যে বিজেপিকে কিভাবে মোকাবেলা করতে হবে। বাট অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে বিজেপি শক্তিশালী হচ্ছে, যেহেতু ভারতে হিন্দুত্ববাদ, যেটা ভারতের বিজেপির রাজনীতির মূল সেটা আরও শক্তিশালী হচ্ছে। তার মানে আপনি কি আগামী দিনে ভারতে এই যে হিন্দুত্ববাদী চেতনা, হিন্দুত্ববাদ, এই চেতনা বা আগামী দিনের বিজেপি ভারতের ভবিষ্যৎ, এরকম কি দেখছেন, না এই ক্ষমতার পালাবদল দিল্লিতে আদৌ সম্ভাবনা কোনো কিছু দেখেন? দেখুন, ইন্ডিয়ায় যারা সেকুলার তারাও কিন্তু ক্ষমতাবাদী, যারা হিন্দুত্ববাদী তারাও ক্ষমতাবাদী। যারা সেকুলার, ওই গান্ধী নেহেরুদের আমলে তারা বিশ্বাস করত যে অখণ্ড ভারত যদি থাকে তাহলে আমরা পাবো। কারণ কি, আমাদের তো পপুলেশনটা বেশি, আমরা তাই যে ভোট ব্যাংকে সুপিরিয়ার, আমাদের কথাই চলবে। এখন আর অবস্থাটা তা নেই। এই জন্য ইন্ডিয়ার তো সেকুলার হয়ে কোনো লাভ নাই। আপনাকে এটা বুঝতে হবে। ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকেই ইন্ডিয়ার কিন্তু সেকুলার হয়ে লাভ নেই, কারণ অ্যাকচুয়ালি সে অখণ্ড ভারত আর বানাতে পারবে না। কারণ অখণ্ড ভারত বানালে কিন্তু সেটা মুসলিমদের পক্ষে যাবে, যদি হয়। এটা হওয়া ইম্পসিবল, আমি বলছি না হবে, যদি হতো সেটা ভাবারও আর জায়গা নাই, কারণ সেখানে 36% মুসলিম। সুতরাং এটার ভাবার জায়গা নেই। এখন ভাবতে হচ্ছে ভেতরের মুসলিমদেরই এভিক্ট আউট করে দেওয়ার কথা, মানে নিজেরই যে ঘর বাঁচানোর কথা। এখন এক্সপ্যানশন, আপনি কখনো এক্সপ্যান্ড করতে চান যখন নিজের শক্তি বেশি থাকে, আর যখন মনে হয় এক্সপ্যান্ড করার সম্ভাবনা নেই তখন আপনি চান যে নিজের ঘরটাকেই যত পারো সেফ রাখি। এই সেফ রাখি মানসিকতাটাই হলো আপনার কিনা বিজেপি। ঠিক আছে, যেহেতু তার এক্সপ্যান্ড করার জায়গা নাই, সেই জন্যে এখন সে এভিকশনের কথা ভাবছে। ভেতরে যে টুকরা টাকরা যে মুসলিমরা রয়েছে হিন্দি হার্টল্যান্ডে, আসাম ওয়েস্ট বেঙ্গল আবারও আলাদা। আসাম ওয়েস্ট বেঙ্গলে মুসলিম পার্সেন্টেজ ইজ সাবস্ট্যান্সিয়াল এবং তারা বর্ডারে আছে, বা কাশ্মীর একটু আলাদা। কিন্তু ইন্টারনাল যে মুসলিম, তাদের এভিক্ট আউট করে দেওয়ার প্রসঙ্গ এই জন্য হিন্দুদের মাথায় আসতে থাকে, স্বাভাবিক। এটা খুব র্যাশনাল বলে আমি মনে করি। মানে বিজেপিকে ইররেশনাল কিছু, খারাপ কিছু এরকম নয়, সেটা একটা প্রতিফলন, একটা সময়ের প্রতিফলন। একে এভাবেই দেখতে হবে। কংগ্রেসের দিন মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ সেকুলারিজম দিয়ে মানে হিন্দুরা আর জয়যুক্ত হবে না। মানে ভারতের শাসক শ্রেণী, যেটা ভারতের যেটা রুলিং ক্লাস, তারা আর কোনো জয় আশা দেখে না।
তারা হিন্দুত্ববাদের মধ্য দিয়ে যা নিজেকে আঁচিয়ে রাখার কথা চিন্তা করতে। তার মানে কি তাহলে এখানে মানে ভারত কি ওয়ান পার্টির দিকে ধাবিত হচ্ছে, না এখানে আরো কোনো নতুন হিন্দুত্ববাদী শক্তি এখানে মাথাচাড়া দিতে পারে? না, ভারত ওয়ান পার্টির তো প্রয়োজন নাই। ওই বিজেপি পার্টি ইলেকশনে জিতে জিতে থাকবে, বা ইলেকশনে নিজে জিতবে, বা কিছু অ্যালায়েন্স করে থাকার কথা। মানে শাসক শ্রেণী এভাবেই জিনিসটাকে ভাবতে যাবে। এবার এর শেষ পরিণতি কি? অবশ্যই কিন্তু এভিকশনের দিকে যাওয়া। এবার সেটা সে করতে পারবে কি না, বা তার আগে অন্য কোনো সমীকরণ হবে কিনা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কংগ্রেস পার্টি আর এইকে ডিল করতে পারবে না আপাতত, এটা এরকম থাকবে। এবার অন্য কোনো ধরনের যদি শক্তির উদয় হয়, সে যদি অন্যভাবে সমীকরণটাকে বদলাতে পারে, তাহলে আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জটিল পরিস্থিতি। আপনি জানেন যে 2026-এ ডিলিমিটেশন আসছে, যার ফলে মানে আপনার যে লোকসভা, মানে ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল মেকারদের যে নাম্বারসের শেয়ারটা বদলাবে প্রভিন্স অনুযায়ী। হিন্দিভাষীদের 46% হয়ে যাবে 34% থেকে। 76 থেকে শুরু করে আটকে রাখা হয়েছিল এটাকে, আর আটকে রাখা হবে না বলে ঠিক করা হয়েছে। এই নিয়ে দক্ষিণ ভারতের মধ্যেও ক্ষুব্ধ আছে। দক্ষিণ ভারত মুসলিম নিয়ে কনসার্ন নয়, কারণ সেখানে খুব বেশি মুসলিম নাই, সো তারা মুসলিমদের নিয়ে চিন্তা করে না। অন্যদিকে উত্তর ভারত খুবই মুসলিম নিয়ে কনসার্ন, কারণ উত্তরপ্রদেশ তো অনেক জায়গায় যথেষ্ট পরিমাণে মুসলিম রয়েছে। তো পরিস্থিতি সত্যি ভালো না, পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে, এবং আপাতত বিজেপি থাকবে বলে আমি মনে করি। কারণ হিন্দুজ আর রিয়েলি ফিলিং ইনসিকিউরড, এবং বাংলাদেশে বিপ্লব হয়ে যাওয়ার পর সে আরও ইনসিকিউরড হয়ে গেছে। মানে ইনসিকিউরড হয়ে গেছে মানে সে মনে করছে কোনো একটা মানে প্রতিপক্ষ এখানে ক্ষমতা এসছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতির অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্যের সাথে। এই আলোচনার বাকি অংশ আপনারা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে। আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।